বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে গ্রাফিতি, রং তুলিতে উঠে আসে প্রতিবাদের ভাষা, উঠে আসে সংস্কারের কথা। কিন্তু সংস্কার কি হচ্ছে, নাকি পালা বদলে আবারও হাত বদলের খেলা? টিম 360 ডিগ্রি পরিবহন, হাটবাজার, ফুটপাত সহ বিভিন্ন সেক্টরে অনুসন্ধান করতে গিয়ে দেখেছে কোথাও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু বদলে গেছে ব্যক্তি কিংবা দলীয় পরিচয়। গন্ডগোল হয়েছে কি দখল নিজে আর কি, জমি জমা দখল না, আধিপত্য বলা চলে আর কি। এই পজিশনটার ইনকামটা একজন খাইতো, পরে আমরা খাবো। ব্যবসা করি আর না করি আমাকে লস হইলো 170 টাকা দেওয়া লাগতো, নাহলে আমাকে পাঠাই দিত। এখন আমি দিচ্ছি না, আমার 5টা ভাই আছে, তারা দিচ্ছে সিরিয়ালে, আমারও তো দিতে হবে। যে যারাম পাইতো সেই সারাম 200, 400, 500, মানে ড্রাইভারের আর কোনো অস্তিত্ব নেই। চাঁদাবাজি বন্ধ হয়নি কারওয়ান বাজার সবজির পাইকারি হাটেও। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। আমি বিএনপির একজন যুবদলের কর্মী, প্লাস আমি কিন্তু একজন ব্যবসায়ী। চাঁদাবাজির হাত বদল সংস্কৃতিকে কিভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক? উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করা। এরকম চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব যদি থেকেই যায়, তাহলে তো আসলে আমাদের এই যে আন্দোলনের গ্লোরিটা সেটা তো আর থাকলো না। কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন, 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ছাত্রদের দাবি ছিল বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার, যেখানে থাকবে না ঘুষ, থাকবে না দুর্নীতি, অনিয়ম কিংবা চাঁদাবাজি। দেশ ছেড়ে শেখ হাসিনা চলে যাবার পর আত্মগোপনে চলে যায় রাজধানীর সব চিহ্নিত চাঁদাবাজরাও। প্রথম 2-1 দিন চাঁদাবাজি বন্ধ থাকলেও শুরু হয়েছে তা নতুন করে, নতুন চেহারায়। দর্শক, বেশ কয়েকটি সেক্টরে অনুসন্ধান চালিয়েছে টিম 360 ডিগ্রি। অনুসন্ধানটা পরিবহন খাত থেকেই শুরু করা যাক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেব বলছে বাস, মিনিবাস ও ট্রাক কাভার্ড ভ্যান আছে 3 লাখ। একটি জাতীয় দৈনিকের অনুসন্ধান বলছে 3 পদ্ধতিতে এসব বাহন থেকে বছরে অন্তত 1885 কোটি টাকা চাঁদা ওঠে সারা দেশ থেকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি গত 5 মার্চ এক গবেষণা প্রতিবেদনে জানায়, দেশে বাস ও মিনিবাস থেকে বছরে 1060 কোটি টাকা চাঁদা আদায় হয়। এই চাঁদার ভাগ চলে যায় দলীয় পরিচয়ধারী ব্যক্তি বা গোষ্ঠী, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ, বিআরটি এর কর্মকর্তা কর্মচারী, মালিক শ্রমিক সংগঠন ও পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের হাতে। এই লেনদেনটা হচ্ছে যোগসাজশের লেনদেন, এবং সেই কারণে আরও বেশি এটা প্রকট, কারণ এটার অংশীদার সকলেই লাভবান, মানে উইন উইন গেম। যারা এর সাথে জড়িত সবাই লাভবান হচ্ছেন। রাজধানীর স্কাটনে এই বহুতল ভবনের 3য় তলায় ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়। চার তলায় উঠতেই চোখ আটকে গেল একটি দৃশ্যে। এগুলো কি চাঁদাবাজি রিসিপ্ট না? হ্যাঁ, এটা ছিল এক সময়, কিন্তু এখন তো আর নাই। না, ওই এনআর সাহেবের সময় ছিল। এনআর সাহেবের সময় ছিল এগুলো। কাদের সময় ছিল? এনআর সাহেবের সময় ছিল এগুলো। এখন তো আওয়ামী লীগের যারা ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওদের সময় ছিল। এগুলোতে কি করা হতো? এগুলোতে কি করতো তা আমরা জানি না ঠিক তেমন ভাবে, বুঝছেন? ভাই একটু আমার কাছে, ভাই আমাদের চাকরি চলে যাবে ভাই, আমরা তো গরিব মানুষ, বুঝেন নাকি? আরে ভাই এটা ফালাই দিতেছি, বুঝতেছেন নাকি? এই যে আপনি আবার ভিডিও করতেছেন, এটা কেমন করতেছেন ভাই? অনেকটা উত্তেজিত হয়ে সটকে পড়তে চাইলেন সমিতির অফিস সহকারী, তবে আমরাও নাছোড়বান্দা। এদিকে আসেন, আপনি দৌড়াচ্ছেন, পালাচ্ছেন কেন? আপনি ভয় পাচ্ছেন কেন, কিংবা উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? এগুলো নিয়ে কথা হয়, বুঝেন না? এগুলো ফালাইতেছে। মানে এগুলো দেখেন যে এখানে লেখাই আছে যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যে বিভিন্ন চাঁদা 30 টাকা, 20 টাকা, এরকম যে 70 টাকা, এরকম মনে করেন একটা আদায় রসিদ, মানে এগুলো দিয়ে মনে করেন টাকাটা নিত এই কাগজটার মাধ্যমে, মনে দিত একটা বা টাকা নিত, টাকা চাঁদাবাজির রসিদ এরকম একটা ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এখান থেকেই দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করা হতো। ঢাকাসহ সারা দেশের মালিক সমিতির নিয়ন্ত্রণ করতেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়েতুল্লাহ। সরকার পতনের আগেই যিনি দেশ ছেড়ে পালিয়েছেন।
10 আগস্ট 2024 কার্যালয়ে তালা ভেঙে ঢুকে পড়ে আরেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদেরই একজন খোকন। 13 আগস্ট ঘোষিত নতুন কমিটির কোষাধ্যক্ষ তিনি। এখানে যারা অতিথি ছিলেন তারা সবাই আওয়ামী লীগের ছিলেন। অফিস দখলের প্রশ্ন তুলতেই তিনি শুরু করলেন আওয়ামীপন্থী মালিক সমিতির নেতাদের চাঁদাবাজি আর নিপীড়নের কথা। 2009 আওয়ামী লীগ সরকার, তখনও কিন্তু আমরা কমিটিতে ছিলাম, আমাদের কাছ থেকে জোর করে তারা নিয়ে নেয়। এই আওয়ামী লীগ যারা ছিলেন, আওয়ামী লীগের খন্দকার নেতুল্লাহ বা অন্যান্য যারা ছিলেন, তারা আমাদের কাছ থেকে নিয়ে চলে যায়। আমরা কিন্তু এখন বৈধ কমিটি ছিলাম। তা আমরা এখন, তারা কিন্তু কোনো তলবি সভাও করে নাই, কোনো কিছু করে না, আমরা কিন্তু তলবি সভা করছি। এখন যারা বিএনপি মানে তারা তো সব ব্যবসায়ী। 1992 সালের আগ পর্যন্ত কিন্তু এই পরিবহন সেক্টর নির্দলীয়ভাবে চলছে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো ছিল না, সবাই আমরা করছি। 2092 পর থেকেই কোনো একটা পট পরিবর্তনের পর থেকে এই আস্তে আস্তে চলে আসলো। 96 একদম নির্দলীয়ভাবেই চলে আসলো। তো ওইটা 2001-এও ধরে অন্যরকমই হয়েছে, যে মানে ওই যে সরকার পরিবর্তনের মতন। তা আমরা বৈধভাবেই তো ছিলাম, তারা আমাদেরকে বাইর করে দিচ্ছে। সভাপতি খন্দকার এনায়েতুল্লাহর চেয়ার দখল করেছেন সাইফুল ইসলাম ভূঁইয়া। কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তিনি। সরকার পতনের 5 দিনের মাথায় পরিবহন মালিক সমিতির কার্যালয় দখলের কারণ জানতে চাই নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলামের কাছে। পরিবর্তনের সাথে সাথে দেখা গেল যে খোঁজখবর নিয়ে যে সকলের টেলিফোন বন্ধ, কোনো লোকজন নেই, এবং জানা গেছে যে অনেকে গা ঢাকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা যেহেতু পূর্বের নেতৃত্বে ছিলাম, বৈধ কমিটি ছিলাম, আওয়ামী লীগ আসার পর আমাদের বৈধ কমিটিগুলি তারা দখল করে নিয়ে গেছে। তা আমরা পুরাতন সকল মালিকদেরকে নিয়ে, সাধারণ মালিক শ্রমিকদেরকে নিয়ে সকল টার্মিনালে আমরা ভ্রমণ করি, এবং ঢাকাস্থ যে টার্মিনালগুলি আছে আমরা সকলকে শান্ত থাকার জন্য বলি। 31 সদস্যের নতুন কমিটিতে যারা আছেন তাদেরই বা রাজনৈতিক পরিচয় কি? এখানে বিভিন্ন দলে আছে, জাতীয়তাবাদী দলের আছে, অন্যান্য দলের সাধারণ সদস্য আছে। আমাদের এখানে কোনো এমন নয় যে নিরঙ্কুশ শুধু কোনো এক দলের লোকেরা এটা এসেছে। যে আমি ব্যক্তিগতভাবে একটা দলের সমর্থন করি বা একটা দলের সাথে সম্পৃক্ত থাকতে পারি। আমি জাতীয়তাবাদী দলের একজন সমর্থক। এখনও রাস্তাঘাটে বন্ধ হয়নি চাঁদাবাজি। বিষয়টিকে কিভাবে দেখছে সুশীল সমাজ? চাঁদাবাজির চিত্র কিংবা দখলদারিত্বের চিত্র, আধিপত্য বিস্তারের চিত্র, সেটা চিত্রগুলো প্রায় একই রকম, শুধু মানুষগুলো বদল হয়েছে। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে দিয়ে কিন্তু আসলে রাষ্ট্র সংস্কারের পদক্ষেপ কিংবা এই যে ছাত্র জনতার যে বিপ্লব বা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা রক্ত দিলেন, যে তরুণরা বা যে জনতা আমাদেরকে একেবারে স্পষ্ট করে দৃশ্যমান করলেন যে এই ব্যাপারগুলো বা এই সিদ্ধান্তগুলো, ব্যবস্থাগুলো পরিবর্তন না করলে এই স্বাধীন বাংলাদেশের যে সুফল, সেটি কিন্তু সবাই এটি পাবে না, সবার জীবনমান পরিবর্তন হবে না। পরিবহন খাত থেকে এবার টিম 360 ডিগ্রি নজর দেয় ময়লা বাণিজ্যের দিকে। এর আগে ময়লা বাণিজ্যের অনুসন্ধান করতে গিয়ে টিম 360 ডিগ্রি বেশ কিছু তথ্য তুলে ধরেছিল। সেই অনুসন্ধানে উঠে এসেছিল কিভাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাউন্সিলররা নিয়ন্ত্রণ করতেন পুরো ঢাকার ময়লা বাণিজ্য, পকেটে ভরতেন কোটি কোটি টাকা। শুধু আপনার নামে না, আরো কয়েকজনের নামে অভিযোগ আছে। এখন তো ভাই আমি একটা কথা বলি না, আমরা রাজনীতি করি, ও যুব দল করে, অনেক কমপ্লেন আমাদের কাছে আসে। এখন কেমন আছেন বর্জ্য অপসারণ শ্রমিকরা জানতে আমরা হাজির হই রাজধানীর বেশ কয়েকটি জায়গায়। মিরপুর 11, 5 নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজ করেন পারভিন। আওয়ামী সরকার পতনের পর স্থানীয় বিএনপি নেতারা তার ময়লা সংগ্রহের ভ্যানগুলো দখল করে নিয়েছে, এমনই অভিযোগ পারভিনের। 5 তারিখে আন্দোলনে শেষ হওয়ার পরে আপনার 6 তারিখ থেকে আমার গাড়ি নিয়ে নিছে ওরা, এই যুবদলের ছেলেরা। মর্জিনা বেগম 6 নম্বর ওয়ার্ডে ময়লা আবর্জনা পরিষ্কারের দায়িত্ব তার সাথেও ঘটেছে একই ধরনের ঘটনা। এখন বিএনপি নেতারা হুমকি হামকি দিতে আসে, আমাকে মাসে 2.5 লাখ 1.5 লাখ টাকা না দিলে আমি এই ব্যবসা আমরা জনগণে ভাগ করে নিয়ে যাবো। 3টা এরিয়া থেকে একটা এরিয়া বুঝাই দিছে, ওইটা টাকা উঠে 3 লাখ 2.5 লাখ, ওইটার থেকে 1.5 লাখ টাকা প্রত্যেক মাসে দিতে হবে। 10টা কর্মচারীর বেতন দিয়ে আমার এখানে কি থাকবে, আমি কিভাবে চলবো?
স্বামী না থাকায় ছেলে খন্দকার ইফাতকে নিয়ে এই কাজে নেমেছেন তিনি। কালকে আমার বাসায় লোক পাঠানো হয়েছে, ওনাদের ডেট ছিল পরশুদিন আমি টাকা দিতে পারিনি। তো কালকে আমার বাসায় 8 থেকে 10 জন লোক ছিল, আমার বোন একা ছিল বাসায়। ও আমাকে কল করে জানিয়েছে, পরে আমি আসছি এবং এই 50,000 টাকা, এই যে দেখেন এই 50,000 টাকা আমি কালকে ওনাদেরকে গিয়ে দিয়ে আসছি এবং ওনারা আমাকে ডেট দিয়ে দিয়েছে পরের মাসের 25 তারিখে 1.5 লক্ষ টাকা ওনাদেরকে আমার দিতে হবে। আর স্বাধীন বাংলায় আমি এতটুকু বলবো, এখনও চাঁদামুক্ত হয় নাই। আগে আমি আওয়ামী লীগকে চাঁদা দিতাম, এখন বিএনপির লোকজন আমাকে হুমকি ধুমকি দিচ্ছে চাঁদার জন্য। চাঁদাবাজি বন্ধ হয় নাই, কেউ কোনো ন্যায্য বিচার করতেছে না। কাকে দিয়ে এসেছেন টাকা? বিএনপির নেতার মন্টু ভাই। মর্জিনার কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগে অভিযুক্ত সেই মন্টুর সাথে যোগাযোগ করে টিম 360 ডিগ্রি। কথা হয় মোবাইল ফোনে। কারো কাছ থেকে কি চাঁদা নিয়ে এসেছে আপনার লোকজন, অথবা আপনি নিজে ফোন দিয়েছেন? না না না, মহিলার কেন ভাই আমি চাঁদা দিতে যাবো, ই করতে যাবো? আমি ফোন রিচ করি, উনি একদিন আমাকে ফোন দিছে যে ভাই আমি আপনাকে খুঁজতেছি। আমি বললাম তোর সমস্যা কি? সমস্যা হলো ডেলি ছেলে পেলে আসে। কারা আসে? বলছে যুবদল আসে, ছাত্রদল আসে, স্বেচ্ছাসেবক দল আসে। আর আমি বলছি আমি কি করতে পারি? তখন বলছে যে আপনি এটাকে সমন্বয় করে। তারপরে আবার 10-12 দিন পর আবার সে তার মেয়ে সহ আসছে, ভাই এটা তো আমি যন্ত্র হয়ে যাচ্ছে। ভাই আমি কি করতে পারি? আমার তো কিছু করার নাই। যদি আপনি সমন্বয় করতে পারেন করেন, আর আমি সমন্বয় করতে গেলে এটা তো মানুষ আমাকে খারাপ বলবে। মানুষ আমি বলবো যে আপনি কেন এগুলাতে জড়াইছেন। আপনি টাকা চেয়েছেন, আপনার নামে অভিযোগ দেওয়া হলো যে মন্টু টাকা চেয়েছে বিএনপি নেতা। ভাই এরকম অভিযোগ অনেকে দিতে পারে, আপনি আইসে তদন্ত করে দেখেন। যদি আমার ওই অভিযোগ থাকে তাহলে আপনি লিখবেন, আমার তো কিছু বলার নেই। এবার কথা বলি প্রাথমিক বর্জ্য অপসারণ ও সরবরাহ সমিতির সভাপতি নাহিদ আক্তার লাকির সাথে। ছাত্ররা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে দেশটাকে যেভাবে স্বাধীন হোক আর যেটাই হোক নিয়ে আসলো, যাতে চাঁদাবাজি না হয়, যাতে সন্ত্রাসী না হয়, যাতে জুলুম না হয়। কিন্তু পরিবর্তন তো কিছুই হয়নি, যেমন তেমনই আছে। আগে আওয়ামী লীগের লোকরা নিত, আওয়ামী লীগের লোক চলে গেছে, এখন বিএনপির লোকরা চাঁদা নিচ্ছে। আগে যেটা নিত তার চাইতে আরও বেশি নিচ্ছে, আবার নাকি ছাইরও দখল হচ্ছে অনেকের। এটা তো মনে হচ্ছে যে অনেক ভয়াবহ আকার ধারণ করছে। বিএনপির হাইকমান্ড ঢাকা মহানগর ছাত্রদল কিংবা যুবদলের পক্ষ থেকে আলাদাভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, দলের নেতাদের নামে কেউ কোনো অনৈতিক সুবিধা নিলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হবে। দু একটি ঘটনার ব্যবস্থা নেওয়া হলেও বাকিদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দর্শক, ফিরছি একটা বিরতির পর। বিরতির আগে দেখেছেন কিভাবে পরিবহন সেক্টর বদলে গেছে, কিভাবে পুরনোরা আত্মগোপনে চলে যাবার পর সেই চেয়ারে বসেছেন আবার নতুনরা। রাজধানীর ময়লা থেকেও নজর এড়ায়নি তাদের, সেখানেও চোখ পড়েছে নতুন নতুন দখলবাজদের। এবার নজর দেয়া যাক কারওয়ান বাজারের দিকে। ঢাকার কারওয়ান বাজার রাজধানীর কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজার এটি। এখানে রাত দিন চলে সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা। পণ্যগুলো ট্রাক থেকে নামানো, কেনা বেচা এবং তা পরিবহন নিয়ে ব্যস্ত হয় হাজারো মানুষ। ক্রেতা, বিক্রেতা, পাইকার, আড়তদার, পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মব্যস্ততায় সরগরম হয়ে ওঠে পুরো কারওয়ান বাজার এলাকা। পরিস্থিতি এমন যে চলাচলের সড়কগুলো হয়ে ওঠে হাজারো ব্যবসায়ীর মালামাল বেচাকেনার হটস্পট। নগদ লেনদেন হয় কোটি কোটি টাকা। তাই এই বাজার নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজর থাকে চাঁদাবাজদের। কারা করে এই চাঁদাবাজি জানতে চাই আমরাও। এক যুগেরও বেশি সময় ধরে ব্যবসা করে আসা রতন ও রহমান মিয়ার কাছে এসেছি আমরা। না, এখন টাকা দিতে হয় না, আগে টাকা দিতে হয়। কোন সময় টাকা দিতে হতো? এই তো এই গন্ডগোলটা আগে আগে কত করে টাকা দিতে হতো আগে? 500-600 এরকম। এটা তো রাস্তা, এটা কারোর ব্যক্তিগত জায়গা হতে পারে না। ব্যক্তিগত আপনি না করতেছেন রাস্তা, এই সময় তো এই কথাগুলো মাইরা বাগাল বানা লাগবে। কি কয় না কয়? কারা? হেরা 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 কারা? যারা নাই হেরা। দেয়ালটির দিকে ভালো করে লক্ষ্য করুন। এখানে যাদের ছবি দেখছেন
তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদের আরও একটা পরিচয় আছে, আর সেটা হলো এরা কারওয়ান বাজারের চাঁদাবাজ। পোস্টারে লেখা ধরিয়ে দিন। এরা কারওয়ান বাজারের ভিতরে এই যে 16-17 বছর এরা লুটপাট করছে, জুলুম করছে, চাঁদাবাজি করছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে। এই জিল্লু মিয়ার হাতে সবাই টাকা জমা দিত, আর জিল্লু মিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে জমা দিত। থানা মিলা 1.5 কোটি টাকা প্রতি পার ডে তাদের ইনকাম তার বাবার হাতে যেত। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে জিতু, এই যে হ্যাঁ, আর এই যে শ্রমিক লীগের মনির, তারপরে ছাত্রলীগ আছে, এই যে তাইজুল ইসলাম আছে, হ্যাঁ, এই যে জিল্লুর রহমান, লোকমান, এদের নির্দেশে কারওয়ান বাজার থেকে টাকাটা উঠতো। চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের এসব নেতাকর্মীদের ধরিয়ে দেওয়ার জন্য কারা পোস্টার সাটিয়েছেন সেটাও খুঁজতে চাই, সেই সাথে দেখতে চাই তাদের জায়গায় এখন কারা আছেন। এই বাজারে কারা চাঁদা নেয়, এটা নিয়ে আওয়ামী লীগ আমলে ব্যবসায়ীরা মুখ খুলতেন না, এখনও খুলছেন না। সেই একই আতঙ্ক, মুখ খুললেই বিপদ, ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের। তারপরও ব্যবসায়ীদের মুখ থেকে কথা বের করার চেষ্টা। চাঁদাবাজির পরিস্থিতি ভালো হয়েছে নাকি? 5 তারিখ ধরে 8 তারিখ ধরে 9 তারিখ ধরে যে ঝামেলাটা হয়েছে, 15 তারিখ পর্যন্ত 10-15 তারিখ পর্যন্ত মানে খুব উৎপাত ছিল, কিন্তু ইদানিং এই উৎপাতটা আমার একটু কম। চাঁদা দিতে হচ্ছে না এরকম হয়েছে? সিস্টেমে আছে। এখন তো বাজারের সর্বক্ষণ যারা বিএনপি, যুবদল, ছাত্রদল, মূল দল, এই বিভিন্ন দলের সংগঠনের লোকজন। আগে হচ্ছে আপনার যে আওয়ামী লীগের কিছু লোকজন ছিল, ওনারা হচ্ছে চাঁদাবাজি করতো। এখন মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আর কি ফাঁক ফুকরে আইসে আর কি বিএনপির লোকজন কিছু আর কি চাঁদাবাজি করে নিয়ে যায়। জনপ্রতি 200 থেকে 2000 পর্যন্ত চাঁদার টাকা নেওয়া হতো ব্যবসায়ীদের কাছ থেকে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা, যে টাকাটা নিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তো সেই হিসাবে প্রতি মাসে চাঁদা উঠত প্রায় 45 কোটি টাকা, বাৎসরিক হিসাবে সেটা দাঁড়ায় 540 কোটি টাকা শুধুমাত্র কারওয়ান বাজারের এই অংশটুকু থেকে। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নামে থাকা ব্যানার, সাইনবোর্ডের জায়গায় এখন ঝুলছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নামের ব্যানার, সাইনবোর্ড। আওয়ামী লীগের জায়গায় বিএনপি ও যুবলীগের জায়গায় ঝুলছে যুবদলের ব্যানার। দেখা গেল শ্রমিক লীগের জায়গায় টাঙানো হয়েছে শ্রমিক দলের নতুন নতুন ব্যানার, সাইনবোর্ড। আমরা এখন কারওয়ান বাজারের যে অংশটিতে দাঁড়িয়ে আছি সেটি মূলত বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের একটি রেজিস্টার্ড অফিস। কিন্তু 5 আগস্টের আগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে বসে, বলা হচ্ছে এখানে যারা আছেন তারা বলছেন যে তারা এখানে বসে চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো করতেন, কিন্তু 5 আগস্টের পরে তাদের আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা কি কিছু জানেন? এটা আগে আওয়ামী লীগের লোক অফিস ছিল, যেটা হলো শ্রমিক লীগ, ওনারা ব্যবহার করতো, কিন্তু এটা মূলত ছিল ট্রাক ফেডারেশনের। এখানে বৈশা মূলত চাঁদাবাজিটা চলতো, এই বাজারে যত ভাগবাটার হইতো এই অফিসটাতে চলতো আওয়ামী লীগের সময় আর কি। সরকার চেঞ্জ হয়েছে, তত্ত্বাবধান আছে, ঠিক আছে, এরা তো ভাগছে সবাই। ব্যানার তো এমনি লাগাইছে, ব্যানার এমনি কোনো সমস্যা নেই, এমনি লাগাইছে, ব্যানার লাগাইছে, শ্রমিক দলেরও লাগাইছে। নতুন করে কারা এসব কর্মকাণ্ড করছে এবং কোথায় বসে এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবার সেটা জানতে চাই আমরা। কারওয়ান বাজারের কিচেন মার্কেট। ভবনটির ছাদে আলিশানভাবে তৈরি করা এই অফিসে বসে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হয়। সার্বক্ষণিক নজরদারির জন্য রয়েছে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা। 5 আগস্টের আগে দায়িত্বে থাকা চাঁদাবাজদের কাউকেই পাওয়া গেল না, তবে পাওয়া গেল নতুন করে আসা কিছু মানুষ। ব্যবসায়ী হিসেবে কি ব্যবসা করেন? আমি মিস্ত্রি, আমার বাইরে ব্যবসা দেখাশোনা করি। এসব মানুষের কথায় আবার খটকা লাগলো। ব্যবসা বাণিজ্য ফেলে সাধারণ ব্যবসায়ীরা তো এখানে বসে থাকার কথা না, ভেতরে আরও লোকজন আছে, আমরা তাদের সাথেও কথা বলতে চাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এককভাবে ওরা চাঁদাবাজিগুলো করতো, আর এই চাঁদাবাজিগুলোর ভাগাভাগি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেত, আমরা যতটুকু শুনতাম। চাঁদাবাজির নিয়ন্ত্রণ হওয়া এই কার্যালয়টি এখন কাদের দখলে, শুনুন তার মুখ থেকেই। আমি তেজগাঁও থানা যুবদলের সদস্য সচিব, মাসের 10 তারিখ থেকে আমি বসছি, আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। আওয়ামী লীগ যাওয়ার পরে ব্যবসায়ী দল
আমি বিএনপির একজন যুবদলের কর্মী, প্লাস আমি কিন্তু একজন ব্যবসায়ী। আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করত তাদের ধরিয়ে দিন, এ ধরনের পোস্টার কারা লাগিয়েছে? এমন প্রশ্নে আরও বেশ কিছু তথ্য বেরিয়ে এলো আব্দুর রহমানের কাছ থেকে। এই পোস্টারগুলো আসলে কেন্দ্রীয় ইয়ে থেকে হইতে পারে, এটা ঠিক আমরা আসলে আমাদের জানা নেই। তবে আমাদের মাধ্যমে আসছে, এই লোকালি আমাদের মাধ্যমেই আসছে। এগুলো আমাদের ছেলেপেলেরাই, আমাদের সহযোদ্ধারা এগুলো। চাঁদাবাজি আর দখলবাজি না করার জন্য বিএনপির পক্ষ থেকে বারবার নির্দেশনা দেয়া হলেও মানা হচ্ছে না কেন? আর কী বা ব্যবস্থা নিচ্ছে বিএনপির হাইকমান্ড? আমাদের হয়তো দুই চারজন এরকম করতে পারে আর কি, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে আপনারা দেখছেন। পার্টি স্ট্যান্ডিং কমিটির মেম্বার তাকে পর্যন্ত শোকজ করা হয়েছে, যুগ্ম মহাসচিবকে শোকজ করা হয়েছে, একজন উপদেষ্টার পদানুমতি করা হয়েছে, সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে, বহু নেতা কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। এবং আমি আপনাকে বলে দিতে চাই, আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমি জানি কি আলোচনা হয়েছে আমাদের। যার বিরুদ্ধে অভিযোগ আসবে, আমাদের ময়মনসিংহের এক জেলার যুগ্ম আহ্বায়ক, তার বিরুদ্ধে মামলা পর্যন্ত আমাদের দলের পক্ষ থেকে করা হয়েছে। কাজে কারো বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অভিযোগ পাওয়া যায় যে তারা কোনো চাঁদাবাজি বা দখলের মধ্যে যুক্ত হয়েছেন, আপনারা যত ঘনিষ্ঠ সহকর্মী হন আমার, মাফ করে দিবেন, আমি কাউকে সাহায্য করতে পারবো না। আগের মতোই যদি চাঁদাবাজির কারণে বেশি দাম দিয়ে সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হয়, তাহলে কোথায় যাবে মানুষ? এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই আমরা, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমরা কথা দিয়েছিলাম এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই, তবে খুব বেশি দূরে নয়। গাজীপুরের দুটি ঘটনা দেখাতে চাই আপনাদের, যেখানে দখল বেদখল করতে গিয়ে সংঘর্ষ বেঁধে গেছে নিজেদের মধ্যেই, এমনকি মৃত্যু হয়েছে একজনের। গাজীপুরের বড়বাড়ি এলাকা, 21 আগস্ট 2024। সময় তখন দুপুর 3:14। নিপ্পন এক্সপ্রেস কারখানা গেটের বাইরে দুই গ্রুপের সংঘর্ষের দৃশ্য এটি। কি এদের পরিচয় জানতে আমরা কথা বলি এলাকাবাসীর সাথে, কিন্তু সবারই সত্য ঘটনা আড়াল করার চেষ্টা। এখানে কি ঘটছে আমি তো বলতেই পারি না, বলতেছি তো। না 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 না, আমার ভয় কিসে? শোনে, আমরা কোনো দল করি না, কোনো পার্টিও করি না। কোন সময় ঘটনা এটা তো বলতে পারতেছি। মারামারি হয়েছিল কিনা সেটা শুনেননি? না। অনেক খোঁজ করার পর আমাদের সামনে একজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীকে পাওয়া গেল। হঠাৎ আশঙ্কায় মানে বাধা দিয়েছিল, ওই যে ওয়ার সিসেল মাল একই জায়গায় বাস করে, কিন্তু হ্যাঁ হ্যাঁ একই এলাকায় বাস করে, তারপরে নিজেদের ভিতরে মারামারি যে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করলে এখন ওই বিএনপির লোকেরা দৌড়াদৌড়ি করতেছে, মানে ক্ষমতা দেখাইতেছে যে এতদিন তোমরা খাচ্ছ, এখন ছেড়ে দাও। 30 আগস্ট 2024, গাজীপুর সদরের উত্তর ছায়াবিথি এলাকা। রাত তখন 8টা। এটা আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের দৃশ্য না, এটা বিএনপিরই দুই গ্রুপের দ্বন্দ্ব। নেপথ্যের কারণ এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য নিয়ন্ত্রণ করা। একটা বলে কুবাইছে, বাকি কি হয়েছে বলার কইতে পারি না। এটা কি না লাগছে বলতে পারি না সঠিক, শুধু মারামারি। একজন এক কথা বলে, কেউ বলে ওয়াইফাই নিয়ে, কেউ কয় নিজেরাই, কেউ কয় মলার বিল লইয়া। ওই ঘটনায় ফাহিম চৌধুরী নামে এক যুবক সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। পরে হাসপাতালে মারা যান ফাহিম চৌধুরী। আমার বাবারে কেউ ফিরাই দিতে পারবো? আমার বাবারা যেটা করছে, আমার বাবারে কেউ দিতে পারবো না। আমাদের সামনে এবার গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক
রাকিবউদ্দিন সরকার। এক গ্রুপ হইলো আপনার কামাল, আরেকটা হইলো আপনার না সে কোন দলে কোন রাজনীতি? বিএনপি। বিএনপি রাজনীতিতে ও হইলো আপনার গাছা সংঘর্ষ হয়েছে এই জুটের ব্যবসার আধিপত্য বিস্তারের কেন্দ্র করে। এটা কি আপনারা সাপোর্ট করেন? না। তাহলে কি এমন সংস্কারই চেয়েছিল ছাত্র জনতা? চাঁদাবাজি এবং সিন্ডিকেট এই হাত বদলের জন্য কিন্তু আমরা এই মুভমেন্টটা করিনি। সবারই আশা ছিল যে আমরা বাংলাদেশটাকে, একটা রাষ্ট্রটাকে আমরা নতুন করে সাজাবো, যেই বাংলাদেশটা হবে সাম্যের বাংলাদেশ, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এরপরে ফ্যাসিবাদের পতনের পরপরই এই যে একটা আনস্টেবল সিচুয়েশন, এর মধ্যে থেকে কিছু সুবিধাভোগী গোষ্ঠী আমরা বলবো, তারা ফ্যাসিবাদেরই দোসর, তারা এই মুহূর্তে এসে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে দখলদারিত্ব এবং সিন্ডিকেট গড়ে তুলেছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার অংশ হিসেবে আমরা তাদেরকে জনশত্রু এবং গণশত্রু হিসেবে ঘোষণা করতে চাই। ঘটনা একই রকম থাকলেও শুধু ব্যক্তি পরিবর্তন হয়ে গেল, এর মধ্যে দিয়ে কিন্তু আসলে পরিবর্তনের সুফলটা সবাইকে দেওয়া যাবে না। এক্ষেত্রে সকলেরই সোচ্চার থাকা প্রয়োজন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিগত সময়ে যে জিরো টলারেন্সের কথা বলেছে, এবার আমরা সত্যিকার অর্থে সেই জিরো টলারেন্স ভূমিকা তাদের কাছ থেকে দেখতে চাই। এই দৃশ্য শুধু ঢাকা কিংবা গাজীপুরের না, এই দৃশ্য সারা দেশের। অসংখ্য এমন অভিযোগ আসতে থাকে টিম 360 ডিগ্রির কাছে। এভাবে হাত বদলের সংস্কৃতি না বদলালে বদলাবে না বাংলাদেশ। দর্শক, আপনাদের কাছে এমন সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো এই মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।